आज इलेक्ट्रोस्टैटिक्स এর দ্বিতীয় চ্যাপ্টার ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ তড়িৎ ক্ষেত্র শুরু করব। তার আগে ইলেকট্রিক চার্জের কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা জেনে নেব। ইলেকট্রিক চার্জের প্রথম যে বিষয় আসে সেটি হলো ইলেকট্রিক চার্জের একক কি, ইউনিট কি। ইলেকট্রিক চার্জের এসআই ইউনিট কুলম্ব। সায়েন্টিস্ট কুলম্বের নাম অনুসারে, সংক্ষেপে আমরা ক্যাপিটাল লেটার সি দিয়ে প্রকাশ করি। এবং সিজিএস পদ্ধতিতে ইলেকট্রিক চার্জের একক ইএসইউ অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট আর স্থির তড়িৎ একক, বা আমরা বলি স্ট্যাট কুলম্ব। তাহলে সিজিএস পদ্ধতিতে তড়িৎ আধানের একক স্ট্যাট কুলম্ব। তারপর আসি ডাইমেনশন। তড়িৎ আধানের ডাইমেনশন অর্থাৎ মাত্রা কি হবে? আমরা জানি কারেন্ট আই সমান তড়িৎ আধান বাই টি। কিউ সমান সমান কত হচ্ছে? কিউ সমান সমান হচ্ছে আইটি। তাহলে কিউ এর ডাইমেনশন সমান সমান তড়িৎ প্রবাহের মাত্রা, এটাকে আমরা আই দিয়ে প্রকাশ করি, আর সময়ের মাত্রা ক্যাপিটাল টি। তাহলে তড়িৎ আধানের ডাইমেনশন হলো আই ইনটু টি। তারপরে তড়িৎ আধান ভেক্টর কোয়ান্টিটি না স্কেলার কোয়ান্টিটি? অবশ্যই স্কেলার কোয়ান্টিটি। কেন? কারণ হলো তড়িৎ আধান বীজগণিতের সাধারণ নিয়মে যোগ বিয়োগ করা যায়। এরপরে তারপরে যে ক্যারেক্টারিস্টিক্স আছে, চার্জ is quantized। কোয়ান্টাইজড কথার অর্থ হচ্ছে বিশেষ বাছাই করা মানে হবে প্রকৃতিতে আমরা যে তড়িৎ আধান পাই সে পজিটিভ হোক বা নেগেটিভ হোক, তার মিনিমাম ভ্যালু স্মলেস্ট চার্জ সেটা হচ্ছে ইলেকট্রনিক চার্জের মানের সমান। সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। পজিটিভ হলে প্রোটনের চার্জ আর নেগেটিভ হলে ইলেকট্রনিক চার্জ। তাহলে কোনো একটি চার্জ বডিতে কি পরিমাণ আধান থাকবে সেটা জেনারেল আমরা যদি বলি কিউ সমান সমান প্লাস মাইনাস এন ইন্টু ই। এন হচ্ছে সাম ইন্টিজার, পূর্ণ সংখ্যা। তাহলে ইলেকট্রনিক চার্জের সরল গুণিতকে থাকতে হবে। তারপরে চলে আসি তড়িৎ আধানকে এক বস্তু থেকে অন্য বস্তুতে ট্রান্সফার করতে হবে, সেটাকে আসলে চার্জিং বলা হয়। তো তাহলে ইলেকট্রিক চার্জ ট্রান্সফারেবল। তারপরে হচ্ছে ইলেকট্রিক চার্জ কনজার্ভ। কেন? কোন আইসোলেটেড বডিতে টোটাল আধান সবসময় একই থাকে। তার মানে আমরা আধানকে নতুন করে সৃষ্টি করতে পারি না বা আধানকে নতুন
আধানকে ধ্বংস করতে পারবো না। সেজন্য যে কোনো আইসোলেটেড বডিতে টোটাল চার্জ কি হবে, কনস্ট্যান্ট, এটা অবশ্যই ধ্রুবক থাকবে। তারপর হচ্ছে চার্জ ইনভেরিয়েন্ট। ইনভেরিয়েন্ট কথার অর্থ হচ্ছে অপরিবর্তনীয়, অপরিবর্তিত। অর্থাৎ যখন কোনো মুভিং বডি, অবশ্যই চার্জ বডি গতিশীল হয়, যখন চার্জ বডি তড়িতায়িত বস্তু গতিশীল হয় তখন গতিবেগের উপর তড়িতাদান নির্ভর করে না। স্থির অবস্থায় যে পরিমাণ তড়িতাদান থাকবে, গতিশীল অবস্থায় তড়িতাদানের পরিমাণ একই থাকবে। কিন্তু ভরের ক্ষেত্রে আমরা দেখেছি থিওরি অফ রিলেটিভিটি কনসেপ্ট থেকে যে ভর কিন্তু গতিবেগের উপর নির্ভরশীল। আমরা জানি m সমান সমান m0 √1 মাইনাস v²c। m0 হচ্ছে স্থির অবস্থায় ভর আর এই হচ্ছে মুভিং ভর। তাহলে যত বেগ বাড়বে তত বস্তুর ভর বাড়ে। অবশ্য সেই বেগ আলোর গতিবেগের সঙ্গে তুলনীয় বেগ হতে হবে। তড়িতাদানের কমন যে কনসেপ্ট, কমন যে ধারণা, তড়িতাদান সাধারণত দুই প্রকারের হয়, পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ। আমরা কি জানি, সমাধান পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে। তাহলে আকর্ষণ বা বিকর্ষণ কি পরিমাণ বল দ্বারা আকর্ষিত হয়, সমাধান পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে, সেটা আমরা জানি। কিন্তু দুটি চার্জ বডি তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কি পরিমাণ হবে সেইটা ক্যালকুলেট করার জন্য আমাদের একটি সূত্র করতে হবে। সায়েন্টিস্ট কুলম্ব উনি দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বলের মান নির্ণয়ের সূত্র আমাদের দিয়েছেন। সেই সূত্রটি আসলে কুলম্বস ল অর্থাৎ কুলম্বের সূত্র নামে পরিচিত। কুলম্বস ল আমাদের কি শেখায়, যে দুটি আধান, অবশ্যই পয়েন্ট চার্জ, বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল, সে বল আকর্ষণ হতে পারে, বিকর্ষণ হতে পারে। তার আগে আমরা ল অফ গ্রাভিটেশন, মহাকর্ষ সূত্রটি একটু জেনে নিই। গ্রাভিটেশনের ক্ষেত্রে আমরা জানি যে দুটি বস্তু m1 আর m2 তাদের মধ্যবর্তী দূরত্ব যদি r হয়, তাহলে ওই বস্তু দুটির মধ্যে আকর্ষণ বল ক্রিয়াশীল হয়। সে আকর্ষণ বলের মান কি হয়, ভরের গুণফলের সমানুপাতিক আর ওদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তবর্তী। কমপ্লিট করলে আমরা পাই f সমান সমান g m1 m2 r²। এখানে g হচ্ছে ইউনিভার্সাল কনস্ট্যান্ট, মহাকর্ষীয় ধ্রুবক, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। তার ভ্যালু আমাদের জানা আছে, ক্লাস 11 পড়েছো। তাহলে এখানে কি হলো, দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল f সমান সমান g m1 m2 r²। কুলম্ব স্যার কি করলেন, যে নিউটনের মহাকর্ষ সূত্রের কনসেপ্ট থেকে আসলে কুলম্বস লটা দেওয়ার চেষ্টা করেছেন বা দিয়েছেন। আসলে কি, এখানে পদার্থের একটি বিশেষ ধর্ম, সেটি হচ্ছে ভর। ঠিক একই রকম ভাবে পদার্থের বিশেষ ধর্ম বা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স, সেটা হচ্ছে তড়িতাদান। তাহলে পদার্থের যে সমস্ত যে কোনো দুটি বস্তুকণার মধ্যে ক্রিয়াশীল বল আমরা এই ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করতে পারি, সেটা পদার্থের একটি বিশেষ ক্যারেক্টারিস্টিক্স। তাহলে আমরা দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল ক্যালকুলেট করার জন্য আমরা এই সূত্রেরই সিমিলার সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি। সেটাই করেছিলেন সায়েন্টিস্ট কুলম্বস। দুটি আধান মনে করি Q1 আর Q2, এদের মধ্যবর্তী দূরত্ব মনে করি r। এই যে Q1 আধান, এই আধান পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, যে কোনো মানের হতে পারে।
অবশ্যই ইলেকট্রনিক চার্জের সরলগুণিত Q2, এটাও পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে। তাহলে Q1 এবং Q2 আধানের মধ্যবর্তী দূরত্ব r, তাহলে ক্রিয়াশীল বল আমরা নির্ণয় করব কুলম্বস ল এর সাহায্যে। কুলম্বস ল বা কুলম্বের সূত্রটি কি, স্টেটমেন্ট একটু শুনে নিই। যে কোনো দুটি বিন্দু আধানের মধ্যে, অবশ্যই স্থির কথাটি বলতে হয়, স্থির দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল আধান দুটির গুণফলের সমানুপাতিক আর আধান দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে কি দাঁড়াচ্ছে, ক্রিয়াশীল বল F সমানুপাতিক কি হবে, আধান দুটির গুণফলের সমানুপাতিক। এটা কখন আমরা লিখতে পারবো, যখন r ধ্রুবক হবে, কনস্ট্যান্ট, আর কি দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। কখন হবে এটা, যখন Q1 Q2 কনস্ট্যান্ট। তাহলে কমপ্লিট করলে আমরা কি পাচ্ছি দেখি, এই কমপ্লিট করলে পাচ্ছি F সমানুপাতিক যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করলে আমরা পাই Q1 Q2 r²। তাহলে ওই সমানুপাতিক চিহ্ন তুলতে গেলে একটি ধ্রুবক আছে F, ধ্রুবক হচ্ছে K ড্যাশ Q1 Q2 r²। মানে খুব গুরুত্ব সহকারে শুনতে হবে কি, যে কুলম্বস ল অ্যাপ্লিকেবল ফর এ পয়েন্ট চার্জ অনলি, অর্থাৎ বিন্দু আধানের ক্ষেত্রে কিন্তু কুলম্বের সূত্র প্রযোজ্য। তাহলে বিন্দু আধান বলতে আমরা কি বুঝেছি, বিন্দু আধান বলতে যে দুটি আধান যে দূরত্বে রাখা আছে সেই দূরত্বের তুলনায় যদি আধানের ভ্যালুটা নেগলিজিবল হয়, নগণ্য হয়, তাহলে সেই আধানকে আমরা বিন্দু আধান বলতে পারি। তাহলে F সমান কি হচ্ছে, K ড্যাশ ইনটু Q1 Q2 r²। এই K ড্যাশ কে বলা হয় এটা ধ্রুবক, এই K ড্যাশ ধ্রুবককে আমরা সাধারণত বলি কুলম্বস কনস্ট্যান্ট। তাহলে সায়েন্টিস্ট কুলম্ব আমাদের কি উপহার দিলেন, একটা সুন্দর ইকুয়েশন অর্থাৎ সূত্র উপহার দিলেন। সেই সূত্রের সাহায্যে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল আকর্ষণ হতে পারে, বিকর্ষণ হতে পারে, সেই বল আমরা নির্ণয় করতে পারি। বল মানে তো ভেক্টর রাশি, তাহলে ভেক্টর রাশি যদি হয় তাহলে ক্রিয়াশীল বলের ডিরেকশন কোন দিকে হবে, অর্থাৎ ওই দুটি আধানের যে সংযোজক সরলরেখা সেই সংযোজক সরলরেখা বরাবর হবে ক্রিয়াশীল বলের দিক। তাহলে দেখি K ড্যাশের মানটা আমরা নির্ণয় করতে ক্যালকুলেট করব। এই K ড্যাশের মান নির্ভর করে প্রথম কথা যে মাধ্যমে আধানকে রাখা হয়েছে, যে মাধ্যমে আধানকে রেখেছি আমরা সেই মাধ্যমের প্রকৃতির উপর, এবং এখানে যে ভৌত রাশিগুলি ব্যবহার করা হয়েছে বল, আধান, দূরত্ব, এদের একক পদ্ধতির উপর, অর্থাৎ আমরা কোন এককে এই ভ্যালুগুলো বসাচ্ছি। তাহলে কি আছে, K ড্যাশের মান মাধ্যমের প্রকৃতির উপর এবং একক পদ্ধতির উপর নির্ভর করে। আমরা দেখি যদি আমরা সিজিএস পদ্ধতি হিসাবে বলতে গেছি, ইন সিজিএস সিস্টেম and free space, সিজিএস পদ্ধতি এবং শূন্য মাধ্যম, সেই ক্ষেত্রে দেখা যায় এই যে কুলম্বস কনস্ট্যান্ট K ড্যাশ এর মান হয় 1। তাহলে ফর্মুলাটি কি দাঁড়ালো, F সমান Q1 Q2 r²। তাহলে F সমান Q1 Q2 r², তাহলে F এর এককটা অবশ্যই সিজিএস একক হবে, বলের একক। তাহলে বলের সিজিএস একক কি, ডাইন। তড়িৎ আধানের সিজিএস একক কি,
রেশিও অফ চার্জ বা স্ট্যাক কুলাম্ব ডিসটেন্স দূরত্বের সিজিএস একক কি সেন্টিমিটার। তাহলে যখন আমরা সিজিএস ইউনিট এবং শূন্য মাধ্যমের ক্ষেত্রে ক্যালকুলেট করব তখন ফর্মুলাটি হবে F সমান Q1 × r²। এবার যদি আমরা এসআই সিস্টেম এন্ড ফ্রি স্পেসের ক্ষেত্রে ক্যালকুলেট করি, এসআই সিস্টেম এবং ফ্রি স্পেস এসআই পদ্ধতি এবং শূন্য মাধ্যম, তাহলে কে ড্যাশ এর ভ্যালুটা হয় 1/4πε0। এটা হচ্ছে ε0 স্যার ε0 নাম তো আগে শুনিনি আমরা। ε0টা কি? ε0 বা এপসাইলন আসলে মাধ্যমের একটি প্রপার্টি। যে মাধ্যমে আধান দুটিকে রাখা হয়েছে সেই মাধ্যমের প্রপার্টি। এখানে কোন মাধ্যমে রাখা হয়েছে? শূন্য মাধ্যমে। তাহলে শূন্য মাধ্যমের একটি প্রপার্টি হচ্ছে ε0। ε0 কে আমরা বলি, ε0 কে শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা বলা হয়। ε0 হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা। এটা পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, পারমিটিভিটি অফ স্পেস। আর যে কোনো মাধ্যম হলে পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম, এই মাধ্যমের তড়িৎভেদ্যতা, শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা। এর ভ্যালু কত হয়? মানটা কত হয়? এর মানটা হয় 8.854 into 10⁻⁻12। ইউনিট আমরা এখনই ক্যালকুলেট আমরা দেখব কি হয়। তো ইউনিট এটা কম্প্যাক্ট ফর্মে আমরা লিখি ফ্যারাড পার মিটার। ফ্যারাড কিসের একক? আমরা গতদিন আলোচনা করছিলাম ক্যাপাসিট্যান্সের একক হচ্ছে ফ্যারাড। এটা পরে আমরা আলোচনা করব। তাহলে ε0 এর মান 8.854 × 10⁻12 ফ্যারাড পার মিটার। এই মানটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এখানে বোঝার কিছু নেই। আমাদের নাম যেমন আমরা ভুলি না, ঠিক সেই রকম তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ এই ভ্যালুটা নিজের নামের মতো করে মনে রাখা। ঠিক আছে? এইবার আমরা চলে যাব, তার আবার রিভিউ করি যে এসআই ইউনিটের ক্ষেত্রে দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল শূন্য মাধ্যম যদি হয় তাহলে F সমান 1/4πε0 Q1 Q2/r²। আর সিজিএস ইউনিট এবং শূন্য মাধ্যম যদি হয় ক্রিয়াশীল বল F সমান Q1 Q2/r²। ঠিক আছে? তার আগে আমরা আরেকটু লক্ষ্য করি, ε0 কিন্তু 1/4πε0। তার মানে ε0 মান যদি বেশি হয় তাহলে দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল কিন্তু কমে যাবে। আর ε0 মান যদি কম হয়, ε0 মান কম বলতে এর চেয়ে কিন্তু কম সম্ভব নয়। এটা হচ্ছে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে এই ভ্যালু। যে কোনো মাধ্যম, ধরুন জল মাধ্যম, ওয়াটার মিডিয়াম, সেই ক্ষেত্রে ε0 মানটা কিন্তু বেশি হয়। ε0 মান যদি বেশি হয় তাহলে কি হবে? ক্রিয়াশীল বলের মানটা বেশি হবে। দুটি সমপরিমাণ আধান বায়ু মাধ্যমে রাখলে যে পরিমাণ বল ক্রিয়াশীল হবে সেই সমপরিমাণ আধান একই দূরত্বে জল মাধ্যমে যদি রাখা হয় তাহলে ক্রিয়াশীল বলের মান কমবে। তাহলে এখান থেকে একটু পরিষ্কার বুঝতে পারছি যে পারমিটিভিটি মিডিয়ামের এমন একটি প্রপার্টি, যে প্রপার্টি আসলে ক্রিয়াশীল বল অর্থাৎ দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল বেশি হবে না কম হবে সেটা কিন্তু কন্ট্রোল করছে।
এখান থেকে এপসিলন জিরোর এককটা আমরা বের করার চেষ্টা করব। দেখো এপসিলন জিরো সমান সমান এপসিলন কোণাকুণি চলে যাচ্ছে 1/4 f ইনটু q1 q2 বাই r স্কয়ার। তাহলে 1/4 তো কনস্ট্যান্ট নিউমেরিক্যাল একক নেই 1, তাহলে f এর একক কি হবে তাই আমরা আধান একক দেখে নিই। আধান একক কি এসআই পদ্ধতিতে কুলম্ব ইনটু কুলম্ব। তাহলে বলের একক কি হবে নিউটন, দূরত্বের একক মিটার স্কয়ার। এখানে আর স্কয়ার আছে সেটা মিটার স্কয়ার। দূরত্বের একক অবশ্যই মিটার, কিন্তু আর স্কয়ার আছে বলে মিটার স্কয়ার। তাই কি হলো নিউটনটা উপরে কুলম্ব স্কয়ার মিটার টু দি পাওয়ার -2। তাহলে হচ্ছে নিউটন টু দি পাওয়ার -1 কুলম্ব স্কয়ার মিটার টু দি পাওয়ার -2। এসআই পদ্ধতিতে এপসিলন জিরো একক। তাহলে এপসিলন জিরোর ভ্যালু যেটা আমরা বলছিলাম 8.854 into 10 to the power -12 farad per meter or Newton coulomb square meter to the power -2। এটা এবার আমরা মাত্রা এপসিলন জিরোর মাত্রাটা ক্যালকুলেট করি। এপসিলন জিরোর মাত্রা Q1 এর মাত্রা আমরা আগে দেখলাম IT, Q2 তার মাত্রা IT, F এর মাত্রা বল। বল বলতে আমরা কি জানি F সমান সমান ma ভর ইনটু ত্বরণ। তাহলে বল সমান বলের মাত্রা হবে ভরের মাত্রা ইনটু ত্বরণের মাত্রা। ত্বরণের মাত্রা হচ্ছে L T টু দি পাওয়ার -2। তাহলে কি হচ্ছে m L T টু দি পাওয়ার -2 দূরত্ব, তাহলে L তার স্কয়ার। সিম্পলিফাই করলে কি হবে m টা উপরে উঠলো m টু দি পাওয়ার -1, তারপরে L ইনটু L স্কয়ার L টু দি পাওয়ার -3 হচ্ছে t উপরে দুটো t ইনটু t t টু দি পাওয়ার 4, তারপরে কি হচ্ছে i থাকছে i স্কয়ার। তাহলে এপসিলন জিরো মাত্রা m টু দি পাওয়ার -1 l টু দি পাওয়ার -3 t টু দি পাওয়ার 4 i স্কয়ার। তাহলে এপসিলন জিরো মাত্রা আমরা বের করলাম, এপসিলন জিরো একক বের করলাম। এইবার আমরা রিলেটিভ পারমিটিভিটি এটাকে আমরা এপসিলন r দিয়ে প্রকাশ করি। রিলেটিভ পারমিটিভিটি হচ্ছে যে কোনো মাধ্যম বা মিডিয়ামের পারমিটিভিটি, সেটাকে আমরা এপসিলন দিয়ে প্রকাশ করি। আর শূন্য মাধ্যমের পারমিটিভিটি, তাহলে যে কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার অনুপাত, এই দুই এর অনুপাতকে বলি আমরা রিলেটিভ পারমিটিভিটি। এই রিলেটিভ পারমিটিভিটিকে আমরা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বলি। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট পরবর্তী ধ্রুবক। তাহলে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা রিলেটিভ পারমিটিভিটি তার একক কি হবে? দেখো এপসিলন তার একক ফ্যারাড পার মিটার, এপসিলন জিরো তার একক ফ্যারাড পার মিটার। তাহলে ফ্যারাড পার মিটার কেটে যাচ্ছে, তাহলে ডাইমেনশনলেস। তাহলে রিলেটিভ পারমিটিভিটি বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট
পিওর নাম্বার, সংখ্যাকে বোঝায়। দেখো এখান থেকে যদি আমরা এপসাইলন বের করি, এপসাইলন আর চেঞ্জ, এখানে লক্ষ্য করো কোন মাধ্যমের পরিভেদ্যতা, সেটা আসলে কোন মাধ্যমের পরিভেদ্যতা আমরা যদি জানতে চাই তাহলে ওই মাধ্যমের রিলেটিভ পারমিটিভিটি জানতে হবে। রিলেটিভ পারমিটিভিটি যদি আমরা জানতে পারি, শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা দিয়ে কি বলি আমরা পেয়ে যাব। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে কোন মাধ্যমের তড়িৎভেদ্যতা আসলে শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার কত গুণ সেটাকে প্রকাশ করছে। যেমন ধরো দুটি সমপরিমাণ আধান একটা নির্দিষ্ট দূরত্বে রেখে ক্রিয়াশীল বল হিসাব করলাম শূন্য মাধ্যমে, সেই বলের মান হলো মনে করি F। ওই দুটি আধানকে সম দূরত্বে রেখে আমরা চল মাধ্যমে ক্যালকুলেট করলাম বা অন্য কোনো মাধ্যমে ক্রিয়াশীল বল ক্যালকুলেট করলাম, তখন দেখা গেল ক্রিয়াশীল বল F/3 হল। তাহলে শূন্য মাধ্যমে ক্রিয়াশীল বল F আর অন্য কোনো মাধ্যমে ক্রিয়াশীল বল কি হচ্ছে F/3। তাহলে কত গুণ কমে গেল? 3 টাইমস কিন্তু কমে যাচ্ছে। 3 টাইমস কমে যাওয়া মানে আসলে ওই মাধ্যমের রিলেটিভ পারমিটিভিটি বা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট 3। তাহলে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বা রিলেটিভ পারমিটিভিটি আসলে কত গুণ সেইটাকে প্রকাশ করে, শূন্য মাধ্যমে কত গুণ। দেখি এপসিলন আর সমান এপসিলন বা এপসিলন 0, এটাকে আমরা অন্যভাবে নিয়ে আসতে পারি। ধরো দুটি আধান Q1 Q2 এর মধ্যবর্তী দূরত্ব r, শূন্য মাধ্যমে রাখা হয়েছে। তাহলে ক্রিয়াশীল বল কত হবে? F সমান 1/4 পাই এপসিলন 0 Q1 Q2 বাই r স্কয়ার। এটা ভেক্টর না শূন্য মাধ্যম। ওই দুটি আধানকে সমদূরত্বে একই দূরত্বে যে কোনো মাধ্যমে রাখা আছে মিডিয়াম, F মিডিয়াম, তাহলে কত হবে 1/4 পাই এপসিলন। এপসিলন 0 জায়গায় তখন কি হবে? এপসিলন হবে। শূন্য মাধ্যম হলে এপসিলন 0, আর শূন্য মাধ্যম যদি না হয় তাহলে এপসিলন হবে। তাহলে এখানে লক্ষ্য করো F ভ্যাকুয়াম F মিডিয়াম অনুপাত করলে কি হবে? দেখো এটা অবশ্যই এপসিলন বাই এপসিলন 0। তাহলে রিলেটিভ পারমিটিভিটি বা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট এর উপরে বেস করে আমরা সমাধান দিতে পারি। দেখি যে গ্র্যাভিটেশনাল যে ফোর্স, মহাকর্ষীয় বল কিন্তু মাধ্যমের উপর নির্ভর করে না। কুলম্বস ল অর্থাৎ ইলেকট্রিক ফোর্স মাধ্যমের উপর নির্ভর করে। কেন? যে মাধ্যমে রেখেছি সেই মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। সেই জন্য কুলম্বস লকে আমরা ইউনিভার্সাল ল বলতে পারি না, কিন্তু গ্র্যাভিটেশনাল যে ল অফ গ্র্যাভিটেশন, মহাকর্ষ সূত্র, সেটাকে আমরা কিন্তু ইউনিভার্সাল বলতে পারি। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে দুটি বস্তু কণার মধ্যে ক্রিয়াশীল বল আর দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল যদি আমরা হিসাব করি, যেমন ধরো দুটি ইলেকট্রনের ভর আমাদের জানা আছে, তার মধ্যবর্তী দূরত্ব মনে করি 1 সেন্টিমিটার বা 1 মিটার নিলাম ইলেকট্রন। তাহলে ক্রিয়াশীল বল আমরা হিসাব করতে পারবো যে ইলেকট্রিক ফোর্স কত হবে। আমরা যদি এখানে তো ইলেকট্রিক চার্জ, তড়িদাধান বা তোমার ইলেকট্রনের আধান, ইলেকট্রনের ভর তো আছে, সেই দুটি ভরযুক্ত কণা তাদের মধ্যে ক্রিয়াশীল বল যদি হিসাব করি, তাহলে আমরা দেখব এই মহাকর্ষীয় বলের চেয়ে অনেক 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 গুণ বেশি হচ্ছে তড়িৎ বল। তাহলে তড়িৎ বলের মানটা অনেক গুণ বেশি, আর গ্র্যাভিটেশনাল ফোর্স তার মানটা অনেকটা কম। এখানে সিমিলারিটি আছে, এটাও কিন্তু ভরের গুণফলের সমানুপাতিক, এটা আধানের গুণফলের সমানুপাতিক। ওখানে কি দূরত্বের গর্ভে ব্যস্তানুপাতিক, এখানে দূরত্বের গর্ভে ব্যস্তানুপাতিক।
ওখানে মাধ্যমের উপর নির্ভর করে না, এখানে মাধ্যমের উপর নির্ভর করে। আর এটা সাধারণত লো ফোর্স, মানে কম বল, এখানে বেশি বল। আর এখানে শুধুমাত্র অ্যাট্রাকশন, ইলেকট্রিক ফোর্সের ক্ষেত্রে অ্যাট্রাকশন, রিপালশন, যেমন সমাধান পরস্পরকে বিকর্ষণ করে, বিষম উপাদান পরস্পরকে আকর্ষণ করে। ঠিক আছে, আজকে এটা।